সর্বশেষ থ্রেট এবং সর্বশেষ কথা, আমাদেরকে তো কোনোভাবে রাজি করাতে পারবে না। আমরা ডিটারমাইন, আমরা যখন একটু কথা বলার আমাদেরকে সুযোগ দেয় যে আমরা মরে যাব, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওই জায়গায় যেতে পারবো না। আমাদের ইতিমধ্যে 50-60 জন ভাইকে মেরে ফেলেছে। তো সর্বশেষ ডিজিএফআই চিফ এটা বললো যে এবার তোমাদের টেনে হোক হিস্ট্রি হোক আমরা নিয়ে যাব, যা বলার বলবা, কিন্তু আমরা নিয়ে যাব। এবং তারপরের দিন অনেকে বলে যে আমাদেরকে প্রথম দিনই মন্ত্রীদের কাছে নিয়ে গিয়েছিল, এরকম না, এর আগে প্রায় 30 ঘন্টা চলে গিয়েছিল নির্যাতনের, অত্যাচারের। এবং পরের দিন আমাদেরকে যখন ওইখানে নিয়ে যায়, আমরা দেখলাম যে আমাদেরকে আগে, আমরা যাওয়ার আগেই মন্ত্রীদের 3 জনকে এক রুমে নিয়ে বসিয়েছে। পরবর্তীতে আমাদেরকে তাদের সামনে দাঁড় করায়, আমাদেরকে বসানোর জন্য জায়গা দেয়। তো আমরা যখন বলেছি যে রক্তমারিয়ার সংলাপ না, আমরা এখানে বসার কোনো সুযোগ নাই, তারা আমাদেরকে একটা জিনিস বলেছিল, আমাদের যে দাবিগুলো প্রথমে 8 দফা পরে 9 দফা, সেগুলো বলার আমাদের সুযোগ করে দিবে। তো আমরা একটা কাগজে লিখে সেটা তাদেরকে দিয়ে সামনে চলে আসি, সেখানে মিডিয়া দাঁড়ানো ছিল। তো আমরা ওই দিন কীভাবে ডিজিএফআই দিয়ে শেখ হাসিনা পুরো তার সব কিছুকে নিয়ন্ত্রণ করতো, মিডিয়াকে, ওইটা আমরা দেখেছিলাম। আমাদেরকে তারা বলছে এইভাবে বলো যে আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। আমরা আমাদের দফাগুলো ঘোষণা করার পরে শুরুতেও বলি রক্তমারিয়ার সংলাপ নয়, শেষে বলি আমাদের কর্মসূচি চলমান থাকবে। তারা শুরুর অংশটাও কেটে দেয়, শেষের অংশটাও কেটে দেয়। প্রথমে মিডিয়ার 10টা ক্যামেরা দাঁড়ানো, তার পিছনে ডিজিএফআই এর প্রায় 20 জন অফিসার দাঁড়ানো। প্রথম বক্তব্য তাদের পছন্দ হয় নাই। দ্বিতীয়বার তারা আবার বলছে এই বক্তব্যটার প্রথম জিনিসটা বাদ দিতে হবে, যে রক্তমারিয়ার সংলাপ নয় তোমরা যেটা বলছো, শেষ কথাটা বাদ দিতে হবে, যে কর্মসূচি যে প্রত্যাহার করলাম এটা বাদ দিতে হবে, শুধু কর্মসূচি ঘোষণা করবা। আবার আমাদেরকে দিল, আবার আমরা সেম জিনিসটা বললাম। তখন একজন এসে, মানে আমার হাতটা ওনার এখানে, মানে কোমরের পিছনে রাইফেল আছে, মানে ছোট যেগুলো পিস্তল, 2 পাশে 2টা, আমার হাতটা ওনার কোমরে দিয়ে বলল যে সাহস বেশি হয়ে গেছে না, এই 2টার তো 2টা গুলিও তোমাদের লাগবে না, তো সাহস একটু কমাও, নাহলে তোমরা তোমাদের পরিবার কেউই থাকতে পারবে না। আর এই যে আগে 1 লাইন বললা, পরে 1 লাইন বললা, তোমরা কি মনে করো যে তোমরা বলছো তার মানে এটা চলে যাবে? দেখো কালকে এটা কিভাবে যায়। এবং এটাই হয়েছে। পরবর্তীতে তারা যখন প্রচার করেছে, তাদেরকে হয় বাধ্য করা হয়েছে বা নিজের ইচ্ছা করেছে, আমরা জানি না। তারা প্রথম লাইনটাও প্রথমে প্রচার করে নাই, শেষ লাইনটাও করে নাই। কিন্তু ওইখানেও বাংলাদেশপন্থী কিছু মানুষ ছিল যারা নিপীড়নের বিরুদ্ধে ছিল। তারা ওই পুরনো ভিডিওটা আবার ইন্টারন্যাশনাল বিভিন্ন যারা সাংবাদিকতায় ছিলেন বা সিভিল সোসাইটি ছিলেন তাদেরকে দিয়েছিলেন। তো পরবর্তীতে এটা নিয়ে আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করার তৈরি করা হয়। সেখান থেকে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, তাদের মতো করে তারা টর্চার করে, সেখান থেকে ডিবিতে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকটা সময় তাদের স্ক্রিপ্ট ছিল, হয়তো আমরা এই কথাগুলো কোনোদিন আমরা এগুলো হয়তো লিখবো, আমরা একটু বলবো কোনোদিন। আমাদের এখানে যারা ভাইরা আছেন আসলে প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাগল আছে, কারোটার সাথে আমি কোনোদিন কারোটা তুলনা করতে চাই না এবং কারোটাকে ছোট বড় করতে চাই না। কারণ আমি মনে করি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের যে স্ট্রাগল ছিল, অবদান ছিল, এটা একটা আরেকটার পরিপূরক। কোনোটা না হলে হয়তো আমাদের ওই 5ই আগস্টটা হতোই না, হয়তো অসম্পূর্ণ থেকে যেত। তো এটা আমরা স্টিল অনুধাবন করি, প্রত্যেকটা পদে পদে অনুধাবন করেছি। এই যে একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো আমরা পরিবর্তন করবো, যেটা আমরা চাই, সেটা তৈরি করার জন্য বা সেটা ভেঙে নতুনটা গড়ে তোলার জন্য আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক দক্ষতা, যে অভিজ্ঞতা, যে জনবল, কোনোটাই আসলে ছিল না। সুশৃঙ্খল একটা জিনিস থাকা, আর একটা জিনিস হঠাৎ করে, কারণ আমার যে ভাইরা এখানে হয়তো আন্দোলনে হয়তো আমাদের অনেকের চেয়ে অনেক বেশি ত্যাগ ছিল, আমি তো হয়তো এখনো জানিও না, বা তার সাথে আমার পুরো আন্দোলনে তো যোগাযোগই হয়নি। কারণ এরকম তো লক্ষ লক্ষ ভাইরা রাজপথে ছিল। তো তাদেরকে অ্যাকোমোডেট করা ওই মুহূর্তে, এটা আসলে হয়তো অনেকের জায়গা থেকে অনেক রকম মনে হতে পারে। আমরা দেখেছি আমরা অল্প কিছু মানুষের উপরে, বা এটা তারা খুবই অসম্ভব ছিল। এবং আমাদের দলীয় একটা দীর্ঘ সময়ের অনাকাঙ্ক্ষিত পলিটিক্যাল কালচার, যখনই সুযোগ হয় আমরা শুধু আমাদের মতো করে, আমাদের সুবিধা অনুযায়ী আমাদের মানুষটাকে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে যার জায়গা থেকে, আমি কাউকে ছোট করব কাউকে বড় করব দরকার নেই, যে যার জায়গা থেকে এটাই চেয়েছে। আমরা যে যত কথাই বলি না কেন,
যত বড় যার সক্ষমতা ছিল সে তত বড় ভাগটা নিতে চেয়েছে, এটাই হয়েছে আসলে। যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটাকে ক্ষতিগ্রস্ত করেছি। কিন্তু আমি এটা মনে করি না যে আমাদের যেটা প্রত্যাশা ছিল তার কিছুই হয়নি, প্রত্যাশা অনুযায়ী হয়নি। কিন্তু এই যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, হাদি ভাই উনি একটা কথা বলেছিল যে আমাদের হয়তো লড়াইটাই এমন 10টা ধাপের 10টা অধ্যায়ের, যার মধ্যে একটা অধ্যায় ছিল এই জুলাই। হয়তো আমরা কাঙ্ক্ষিত যে বাংলাদেশটাকে দেখতে চাই এটার জন্য বিভিন্ন ধাপে আরও 9টা অধ্যায় আমাদের পার হতে হবে। হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা অধ্যায় ছিল, হয়তো এই নির্বাচিত সরকারের 5 বছর যখন তারা তুলনামূলক মোর এম্পাওয়ার্ড স্থিতিশীল অবস্থা, এটা আরেকটা অধ্যায়। কিন্তু আমি মনে করি এই পরিবর্তনটা সম্ভব হবে যদি এখনও আমাদের ভয়েসটা যে কোনো অন্যায়ের বেইনসাফির পক্ষে হয়। আমার একটা রাজনৈতিক দল, আমার একটা সমস্যা ভুল, সেটাকে কেউ সমালোচনা করলো, সেটা নিয়ে কেউ কথা বললো, আমার ক্ষমতা আছে, আমি সেটার কণ্ঠরোধ করলাম, বাধা দিলাম, ক্ষমতার অপব্যবহার করলাম, সেটা যদি আমিও হই, এই জিনিসটা হতে দেওয়া যাবে না। এবং আমরা এটা প্রত্যাশা করছি যে যেটা হয়ে উঠেছিল, ধরেন এই অভ্যুত্থানের আগে এই ক্যাম্পাসে শুধু একটা ক্ষমতাসীন ছাত্র সংগঠনই প্রোগ্রাম করতে পারত, ছাত্রলীগ, আর কেউ পারতো না। ইভেন তারপরে সবচেয়ে বড় রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্রদল বা অন্যান্য আমরা যারা ছাত্র সংগঠন ছিল, কাউকে ওইভাবে করতে দেওয়া হতো না, হামলা করা হতো বা ঢুকতেই দেওয়া হতো না ক্যাম্পাসে। কিন্তু এখন এই যে একটা পরিবেশ, যে ফ্যাসিবাদের সাথে যারা ছিল তারা ব্যতীত সবাই পারছে, এই পরিবেশটাতে যেদিন বিঘ্ন ঘটবে আমাদের ওই দিনই আবার ভয়েস রেজ করতে হবে যে এটা হতে দেওয়া যাবে না। আবার একইভাবে আমরা মাঝে মাঝে আমাদের চোখে পড়ে এই ক্যাম্পাসের আশেপাশে অনেক সেই ফ্যাসিবাদী সময়ের যারা আমাদের 15 তারিখে ভাই বোনদেরকে পিটিয়েছে, গুলি করতে সহায়তা করেছে, যারা পুলিশের সাথে অবৈধ অস্ত্র নিয়ে গুলি পর্যন্ত করেছে। তো ওইখানে আমাদেরকে যখন রাত 10টা 11টা এরকম টাইমে নিয়ে যায়, সেখান থেকে শুরু করে তারপরের দিন রাত 8টা 9টা 10টা, এবং আমরা তো টাইম দেখতে পাচ্ছিলাম না, কারণ ওইখানে যে ছোট্ট রুমটাতে রাখা হচ্ছে কোনো কিছু নাই, নাথিং। তো আমরা বুঝতেও পারছি না বাইরে দিন না রাত। তো সেই জায়গায় এই পুরো টাইম আমাদেরকে না ঘুমাতে দিয়ে এক একজনকে এক এক রুমে নিয়ে যেভাবে পেরেছে তারা মানে তাদের জায়গা মতো টর্চার করেছে। এবং মানে এই টর্চারের ধরনটা ভিন্ন। আমরা টর্চার বলতে নর্মালি শারীরিক যে টর্চার বুঝি, শারীরিক টর্চারটা একটা স্বাভাবিক একটা প্রসেস, কিন্তু এরকম অসংখ্য তাদের কাছে প্রসেস আছে যেটা দিয়ে তারা আপনাকে যে কোনো মূল্যে কাবু করতে চায়। এবং আমাদের দুইজনকে প্রায় 20 ঘন্টার মতো এক একজন এক একভাবে জেরা করে, অফিসার পরিবর্তন হয়, কখনো তার পরিচয় দেয় সে কেউ কর্নেল র্যাঙ্কের এবং যিনি ডেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের। এইভাবে পুরো সময় জেরা করে, আমি একটু শর্ট করছি কারণ এই একটা ঘটনা বলতে গেলেই হয়তো আমার ঘন্টাখানেক সময় লাগবে। এরকম আমরা জানি, আমরা যারা ছিলাম পথে মাঠে ঘাটে, আমাদের সবারই ঘন্টার পর ঘন্টা বলার মতো আমাদের এরকম ঘটনাগুলো রয়েছে। তো এর পরের দিন তখন আমাদেরকে এই পুরো সময় জুড়ে যখন কোনোভাবেই তারা কনভিন্স করতে পারে না, তখন আবার আমাদের আরেকজন সমন্বয়ক হাসিবের লোকেশন তারা ট্রেস করে হাসতাবকে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে চাংখারপুল থেকে তাকে আবার তুলে নিয়ে আসে। তখন আমাদের সংখ্যাটা 3 হয়। প্রত্যেকের সাথে এই খেলা হচ্ছে। হাসতাব তো রাজি হয়ে গিয়েছে, তুমি না হলে ও বেঁচে যাবে, আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার লাশ তোমার পরিবার খুঁজে পাবে না। আবার আমাকে সেম কথা বলে, যেটা আমরা পরে যখন কথা বলেছি। আবার ধরেন ছোট্ট একটা ওয়াশরুমের মতো জায়গা, যেখানে নিয়ে তারা দড়ি ঝুলিয়ে রেখেছে একটা রডের মধ্যে। তো বলে যে ওরা তো চলে যাচ্ছে, ডিজিএফআই চিফ আসছে, তোমার জন্য সম্ভবত এই দড়িটাই সর্বশেষ পরিণতি, তো একটু নিজের বাবা মার কথা চিন্তা করে নাও, কথা বলার তো সুযোগ নেই। তো আসলে আমি এখান থেকে এই সিচুয়েশনটা যেভাবে সহজে বলছি বা আপনারা যেভাবে এটা শুনছেন, ওইখানকার সিচুয়েশনটা এমন ছিল না আসলে, এবং ওই পরিস্থিতিতে এটা কল্পনা করা অন্যরকম বিষয় ছিল। তো এর মধ্য দিয়ে সর্বশেষ আমরা এখন যতটুকু মনে করতে পারি যে সম্ভবত এশার আজানের পর আমাদেরকে আবার ডিজিএফআই চিফ স্বয়ং আবার ওইখানে আসে। বাইরে থেকে দেখে মনে হবে, আমরা যখন পরে গিয়েছিলাম, ওইটা একটা মানে এমন একটা রুম যেটা হচ্ছে, বা এমন একটা ছোট্ট বাসা যেটা পরিত্যক্ত আরও 20 বছর আগে, কিন্তু ভিতরে
তাদের মেকানিজম করার জন্য, নির্যাতন করার জন্য, অত্যাচার করার জন্য যা দরকার সব কিছু আছে। তো সর্বশেষ ডিজিএফআই চিফ আবার আসলো। উনি যখন আসে 3, 4, 5টা গাড়ি আসে, একটা বহর আসে 20-30 জনের।